আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি, 2 দশকেও শেষ হয়নি কাস্টমস হাউসগুলোকে ডিজিটাল করার উদ্যোগ। বিশ্বে জ্বালানি তেলের অব্যাহত দরপতনের প্রভাব নেই দেশের বাজারে, নতুন আমদানি নীতিমালা হচ্ছে সুফল মিলতে পারে এবছরই, দাবি বিপিসির। সেবার মান না বাড়ালেও আবারও বাড়ছে রেলের ভাড়া। সরকারের এমন সিদ্ধান্তে যাত্রীরা ক্ষুব্ধ হলেও রেলমন্ত্রী বলছেন তেমন প্রভাব পড়বে না। এবং চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে উদ্ধার হওয়া 3 সিন্দুক থেকে 250টি স্বর্ণের বার ও 60 লাখ টাকা জব্দ। শাহজালাল বিমানবন্দরে ধরা পড়ল 33 কেজি স্বর্ণ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি এজি মাহমুদ। দর্শক, পুলিশ সপ্তাহ 2016 উপলক্ষে রাজধানীর রাজারবাগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে আছি সেখানে। আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সারা বাংলাদেশে যে জরাজীর্ণ থানাগুলি রয়েছে সেগুলি আরও উন্নত করা এবং প্রয়োজনীয় জনবল দেওয়ার ব্যবস্থা নিয়েছি। সেই সাথে সাথে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা পদায়নের মাধ্যমে সংস্কার কাজ আমরা শুরু করেছি। শান্তিময় নিরাপদ সমাজ বিনির্মাণের লক্ষ্যে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। এক্ষেত্রে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকেও আরও জোরদার করা প্রয়োজন, কারণ স্থানীয়ভাবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে হলে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা একান্তভাবে অপরিহার্য। বাংলাদেশ পুলিশ শুধু দেশে না, আজকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিজেদের কর্মদক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। জাতিসংঘ মিশনে পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় ব্যবস্থাও আমরা গ্রহণ করব। ইতিমধ্যে আমরা পুলিশের ঝুঁকি ভাতা প্রবর্তন করেছি। পুলিশের রেশন আমরা সম্পূর্ণভাবে 100% রেশন দেওয়া শুরু করেছি। পুলিশের জনবল বৃদ্ধি, বিশেষায়িত ইউনিট গঠন, প্রয়োজনীয় যানবাহন, অন্যান্য অবকাঠামো সুযোগ সুবিধা বৃদ্ধির যে ধারা আমরা সূচনা করেছি তা ইনশাআল্লাহ অব্যাহত রাখা হবে। আমাদের লক্ষ্য বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তোলা। লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা আমরা পেয়েছি। তাই আইন শৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের প্রতিটি সেক্টরে যাতে উন্নতি হয় সেদিকে বিশেষভাবে আমরা নজর দিয়েছি। আমাদের গৃহীত পদক্ষেপের ফলে ইতিমধ্যে মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, আমাদের রিজার্ভ বেড়েছে, খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়া শেখে, বই কেনার দায়িত্ব আমরা গ্রহণ করেছি, আওয়ামী লীগ সরকার গ্রহণ করেছে। আমরা সকলের বেতন ভাতা 123 মতো বৃদ্ধি করে দিয়েছি, পেনশন সুবিধা বৃদ্ধি করেছি। যেহেতু অর্থনীতি এখন যথেষ্ট মজবুত শক্তিশালী, তাই আমরা আমাদের যারা রাষ্ট্রীয় পরিচালনায় সহযোগিতা করে যাচ্ছেন তাদের সার্বিক কল্যাণের জন্য বিভিন্ন কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা কমিউনিটি ক্লিনিক গঠন করে বিনা পয়সায় 30 প্রকার ঔষধ দিয়ে যাচ্ছি। দর্শক, পুলিশ সপ্তাহ 2016 উপলক্ষে রাজধানীর রাজারবাগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। দর্শক, বাণিজ্য সময়ের মূল খবরে যাওয়ার আগে আপনাদের জানাতে চাই, আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছে অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় যাবে সময়ের সংবাদ দল, জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। দর্শকের কাছের যাত্রায় আজ থাকছে নরসিংদী জেলা। দর্শক, এই মুহূর্তে নরসিংদীর দর্শকদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী শেখ জায়েদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে।
আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এই উপলক্ষে সারা দেশের দর্শকের কাছে যাচ্ছে সময়ের সংবাদ দল। তারই অংশ হিসেবে আজ আমরা এসেছি নরসিংদী জেলার দর্শকের কাছে। আমরা আছি নরসিংদীর আব্দুল কাদের মোল্লা কলেজ প্রাঙ্গণে। এখানে এই কলেজের শিক্ষার্থীরা ছাড়াও নরসিংদীর বিভিন্ন শ্রেণী পেশার দর্শকরা উপস্থিত হয়েছেন। আমরা তাদের সঙ্গে কথা বলবো, জানবো এই সময় সংবাদ সম্পর্কে তাদের মতামত এবং আগামী দিনে আমরা কিভাবে আমাদের সংবাদগুলোকে আরো সমৃদ্ধ, আরো সুন্দর করতে পারি, যেগুলোতে জনমানুষের কথা আরো বেশি করে উঠে আসবে, সেই বিষয়গুলো জানার চেষ্টা করবো। এখানে অনেকে আছেন, আমরা সবার সঙ্গে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব সময় সংবাদ সম্পর্কে তাদের মতামত। সময় সংবাদ দেখেন কিনা এবং আপনার যদি কোনো পরামর্শ থাকে। সময় সংবাদ আমরা আমার এবং আমার ফ্যামিলির সবাই আমরা সময় সংবাদ দেখি। সময় সংবাদের জন্য আমার অনুরোধ থাকবে যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে যে অনুষ্ঠানগুলো করা হচ্ছে সেটা এখন যেন সময় বৃদ্ধি করে দেওয়া হয়। আর সকালের পরিবর্তে এই অনুষ্ঠানটা যদি বিকালে অথবা রাত্রে দেওয়া হয় তা আমজনতা দেখতে পারবে, মুক্তিযোদ্ধারাও দেখতে পারবে। যে সকালের যে সময়টা, ওই সময়টা ব্যস্ততার জন্য দেশ ও জাতি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ইতিহাস শোনা থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমার বিশেষ অনুরোধ থাকবে সেটি যেন আমরা বিকেলের দিকে নিয়ে যাই এবং বিকেলে অথবা রাত্রে কলেবর বাড়িয়ে দিই। আর বিশেষ করে নরসিংদীতে এখনো মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ নিয়ে অনুষ্ঠানটা হয়নি। আমি অনুরোধ জানাবো যাতে এই অনুষ্ঠানটা অনতি বিলম্বে নরসিংদীর প্রোগ্রামটা করা হয়। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম নরসিংদীর একজন মুক্তিযোদ্ধার সাথে। এখানে আরো অনেকে আছেন, আমরা সবার সঙ্গেই কথা বলার চেষ্টা করব। আমরা একটু এই দিকে যাব। সময় সংবাদ 5 বছর যাবৎ সংবাদ প্রচার করে আসছে। এই সংবাদগুলো আসলে আপনার কাছে কতটুকু বস্তুনিষ্ঠ মনে হচ্ছে এবং আমাদের আর কোন কোন ক্ষেত্রে উন্নতি করা দরকার? ধন্যবাদ। সময় টেলিভিশনের এই 5 বছরে নিউজের মানও অনেক ভালো ইনশাআল্লাহ মোটামুটি। তবে একটা বিষয় হচ্ছে যে আপনারা যে সমস্ত নিউজগুলি দেখাচ্ছেন, এই নিউজগুলি আরেকটু ডেপথে গিয়ে, আরেকটু গভীরে গিয়ে যদি একটু সময় নিয়ে নিউজগুলি করা যেত তাহলে মনে হয় ভালো হতো। তা আরেকটা বিষয় হচ্ছে যে নিউজের যে কোনো নিউজের ক্ষেত্রে আপনাদের ফলো আপটা একটু কম হচ্ছে। যদি ফলো আপটা আরেকটা বিষয়, যে কোনো ছোটো ঘটনাও আপনারা নিয়ে আসেন, কিন্তু এটার পরবর্তী সময় আর ফলো আপ হচ্ছে না, যে কারণে দর্শকরা ওই চাহিদাটা পূরণ করতে পারতেছেন না আর কি। এটা যদি একটু হয় তাহলে আমার মনে হয় ভালো। তবে দর্শকদের জন্য যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে নিউজের ডেপথে যাওয়াটা, একটু গভীরে গিয়ে নিউজটাকে বিশ্লেষণ করে মানুষকে একদম কাছাকাছি নিয়ে যাওয়া। নিউজ আপনার এই পরামর্শটি অবশ্যই গ্রহণ করার চেষ্টা করব। আমরা আরো দর্শক রয়েছেন, সবার সঙ্গে কথা বলবো। এখানে আরেকজন দর্শক রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। সময় সংবাদ দেখেন কিনা? আমরা বাণিজ্য সংবাদ প্রচার করে থাকি, আমরা আন্তর্জাতিক সংবাদ রয়েছে, আমাদের রাতে প্রবাসের সময় রয়েছে। আমাদের কোন সংবাদগুলো আপনার ভালো লাগে? আপনার যদি কোনো পরামর্শ থাকে সংক্ষেপে। নিশ্চয়ই সময় টিভি একটি দায়িত্বশীল ভূমিকা রেখে সংবাদ উপস্থাপন করে যাচ্ছে। তো আমরা আশা করব যে সময় টিভি যেন প্রান্তিক জনগণের যে ব্যবসায়িক পরিস্থিতি সেটাও বলবে, সাথে সাথে আন্তর্জাতিক বাণিজ্যের কথাও বলবে। যেমনটি করে নরসিংদীর সবজির কথাও বলবে, সবজি বাজারের মূল্য কী রয়েছে, সেই সাথে সাথে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে কী হচ্ছে, মানে ক্রুড অয়েলের প্রাইস কী রয়েছে সেটাও বলবে। আমরা চাই এই আন্তর্জাতিক এবং দেশীয় সংবাদের সংমিশ্রণে সময় টিভি আগামী দিনে আরও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছি নরসিংদীর দর্শকদের সাথে, তারা জানাচ্ছেন তাদের সুচিন্তিত মতামত। আমরা এখানে অনেক শিক্ষার্থীরা রয়েছেন, অনেক সাধারণ মানুষ রয়েছেন, বিভিন্ন পর্যায়ের দর্শকরা এসেছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো। সময় সংবাদ দেখেন কিনা? একজন শিক্ষাবিদ হিসাবে আমাদের এই সংবাদ দিয়ে আপনার যদি কোনো পরামর্শ থাকে। আপনাকে ধন্যবাদ। আমি নিয়মিত সময় সংবাদ দেখি। সময়ের প্রয়োজনে সময়, এই স্লোগানকে সামনে রেখে সময় দৃপ্ত গতিতে এগিয়ে যাচ্ছে এবং আমি বিশ্বাস করি যে স্বপ্ন, সত্য, সুন্দরকে সামনে রেখেই সময় এগিয়ে যাচ্ছে। আমি একজন শিক্ষক হিসাবে এটুকু প্রত্যাশা করি এবং সহৃদয় আবেদন করব সময়ের কাছে যে বর্তমান সৃজনশীল পদ্ধতিতে শিক্ষা, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান এইগুলো নিয়ে আরও বেশি করে সময় যাতে নতুন নতুন ধারার অনুষ্ঠান সূচনা করে এবং নতুন অনুষ্ঠানের চালু করে এবং সেই ক্ষেত্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষাবিদদেরকে এবং শিক্ষার্থীদেরকে এই সম্পৃক্ত করে যেন সময়ে এগিয়ে যায়। শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে যেন আমরা এরকম অনুষ্ঠানের আয়োজন করি। আরেকটি বিষয় যেটি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে ভাষার চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনা, বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নতুন প্রজন্মের মাধ্যমেই সময় এগিয়ে যাচ্ছে এবং সেগুলোকে পরিচয় করে দিচ্ছে। আমি মনে করি যে এই চেতনাহীন মানুষ কোনো অধিকারের বীজ বপন করতে পারে না, সময় সেই কাজটি করে যাচ্ছে। এটিকে আরও জোরালোভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস যেন নতুন প্রজন্মের কাছে নতুন। আপনাকে ধন্যবাদ। আমরা সময় সংবাদ নিয়ে আপনার কোনো সমালোচনা থাকলে কোন বিষয়টি আপনার খারাপ লাগে সেটি যদি বলেন। না, সমালোচনা তেমন নেই। সময় টিভি ইতিমধ্যে 5 বছরে
দর্শক শ্রোতার কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। বিশেষ করে ঘটনাস্থলে পৌঁছে সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে তার গ্রহণযোগ্যতাটা আমার কাছে খুব উল্লেখযোগ্য বলে মনে হয়। আর পরামর্শ কোনো নির্দিষ্ট পরামর্শ হচ্ছে যে দুর্নীতি বিষয়ক আরও একেবারে অনুসন্ধানী প্রতিবেদন উপস্থাপন করা খুব জরুরি। আর সুশিক্ষা এবং স্বশিক্ষা বিষয়ক মানে মানে অনুষ্ঠান বা এই ধরনের কার্যক্রম পরিচালনা করা জরুরি বলে আমি মনে করছি। আপনাকে ধন্যবাদ। আমরা এই দিকে দর্শকরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। সময় সংবাদ যেই সংবাদগুলো প্রচার করে থাকে, এই সংবাদগুলো আপনাদের জন্য কোনোভাবে সহায়ক হচ্ছে কিনা? অবশ্যই প্রথমে আমি সময় সংবাদের সকল কলাকুশলীকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এটা অবশ্যই আমাদের জন্য সহায়ক এবং একটি চ্যানেল যে শুধু সংবাদ পরিবেশনের মাধ্যমে এত জনপ্রিয় হতে পারে সময় সংবাদ, সেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। তবে আমি সময় সংবাদের প্রতি একটি আমার অনুরোধ থাকবে, স্বাস্থ্য বিভাগে যে কাজগুলো জেলা ভিত্তিক এবং উপজেলা ভিত্তিক পর্যায়ে ভালো কাজ হচ্ছে সেই কাজগুলোকে যেন ওনারা হাইলাইট করেন এবং সেগুলো যেন প্রতিনিয়ত প্রচার করা হয়। তাহলে একটি জেলাতে যদি ভালো কাজ হয় তাহলে অন্য আরেকটি জেলার কাছে এটা অনুকরণীয় হবে। এবং আপনার কোনো সমালোচনা আছে আমাদের সংবাদ নিয়ে? সমালোচনা বলতে এটা সমালোচনা বলবো না, কিন্তু এটা আমাদের সেটা মানে গঠনমূলক সমালোচনা আমি বলতে চাই। সেটা হলো সময় সংবাদে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে এবং স্বাস্থ্যের যে অনুষ্ঠানগুলো আমি মনে করি এটি নিয়মিতভাবে হওয়া উচিত। তাহলে এটি আরও অনেক বেশি জনপ্রিয়তা পাবে এবং এটাতে করে বর্তমান সরকার যে ভালো কাজগুলো করছেন এবং এটাতে আমাদের তৃণমূল পর্যায়ে সকল কর্মকর্তা কর্মচারীরা যেভাবে করে পরিশ্রম করছেন সেগুলো যেন তুলে ধরেন এবং এটাতে আমি মনে করি সময় সংবাদের ইমেজটা আরও অনেক বাড়বে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমাদের নারী দর্শকরা রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো। সময় সংবাদ দেখেন কিনা এবং আপনার কোনো চাওয়া আছে কিনা সময় সংবাদে আমরা আর কি করতে পারি? ধরতে হবে। হ্যাঁ, সময় টেলিভিশনকে ধন্যবাদ। আমার সময় টেলিভিশনের প্রতি একটা অনুরোধ থাকবে যে হাসির অনুষ্ঠান যেন করা হয়। আমরা ইন্ডিয়ান চ্যানেলগুলি দেখি সবাই হাসির অনুষ্ঠান, তারপরে বিভিন্ন সিরিয়ালগুলি দেখি। তো আমাদের দেশে যদি ভালো নাটক হয়, ভালো হাসির অনুষ্ঠান হয়, তাহলে আমরা বিদেশি চ্যানেলের প্রতি আকৃষ্ট হব। আর আমাদের সংবাদ নিয়ে কোনো পরামর্শ রয়েছে কিনা? হ্যাঁ, সংবাদ আমরা মানে সময় টেলিভিশন সময়ের সাথে তাল মিলিয়ে খুব ভালো সংবাদ সংগ্রহ করে এবং খুব দ্রুত সময়ে মানে দর্শকদের কাছে পৌঁছে দেয়। সেজন্য সময় টেলিভিশনকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন নারী দর্শকের সঙ্গে। আমরা এই পেছনে যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এখানে এই আব্দুল কাদের মোল্লা কলেজের শিক্ষার্থীরা আছেন, তাদের সঙ্গে কথা বলবো এখানে যারা আছেন। সময় সংবাদের যে দর্শকরা রয়েছে সব পর্যায়ের দর্শকেরা এখানে উপস্থিত হয়েছে। তুমি সময় সংবাদ দেখো? হ্যাঁ। সময় সংবাদ কেন দেখো? সময় সংবাদে দেশের বিভিন্ন ধরনের খবর এখানে প্রচার করা হয়, তাই দেখি ভালো লাগে। সময় সংবাদ তোমার কেন ভালো লাগে না? ভালো লাগে না মানে এখানে সবারই ভালো লাগে, এখানে সব সময়ের খবর সব সময় দেখানো হয় আর আমরা টাইম টাইম খবর পাইতেছি। ভালো লাগে না কেউই ভালো মানে সবারই ভালো লাগে। কোনো পরামর্শ বা তুমি আগামী দিনে আরো ভালো কিছু দেখতে চাও? হ্যাঁ, এটা দেখতে চাই যে প্রতিদিনের খবর যাতে সময় মতো আমরা পাইতে পারি আর যেন সব খবরের মধ্যে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি না হয়। মানে বিজ্ঞাপন কমানোর বিষয়টি তুমি বলছো। এখানে আরেকজন শিক্ষার্থী রয়েছে, আমরা তার সঙ্গে কথা বলবো। তুমি একটু এদিকে আসো। সময় সংবাদ দেখো? জি। কি ভালো লাগে তোমার? যে দেশের যে অনেক যে গুরুত্বপূর্ণ যে এগুলি আছে, যে আন্দোলন হরতাল এগুলো আছে না, এগুলো সঠিকভাবে তুলে ধরে অনেক চ্যানেল আছে যে নাকি দলীয় পুষ্টি বিক্রির সময় এগুলো না সৎ পথে এগিয়ে সৎ জায়গা আছে। তুমি বলতে চাচ্ছ যে আমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করছি। আমরা আরো দর্শক যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবো। এখানে আরেকজন শিক্ষাবিদ রয়েছেন। সময় সংবাদের সংবাদ আপনার কেমন লাগে এবং এ নিয়ে আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা? নিঃসন্দেহে সময় সংবাদ প্রচারিত সংবাদগুলো আমাদের ভালো লাগে। তবে এই বিষয়ে আমার পরামর্শ হচ্ছে যে সংবাদগুলো পজিটিভ সংবাদগুলো যদি বেশি করে প্রচার করা হয় তাহলে মানুষ এই কাজগুলোতে উদ্বুদ্ধ হয়, সেই বিষয় তুলে ধরা, সেই সাথে সুশিক্ষা যেটি আমাদের ইতিমধ্যে বলেছেন সেই বিষয়গুলোর বিষয়ে আরও বেশি সচেতন হলে আমরা আরও খুশি হব। আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে এক বাক্যে আপনার কোনো পরামর্শ থাকে? হ্যাঁ, সময় সংবাদটা আসলে আমার মনে হয় যে মিডিয়াতে এখন একটা বিপ্লব এনেছে। আমি বিশেষ করে সময় সংবাদটা দেখি যে এরা এই সমাজ সংবাদের যে সাংবাদিকরা আছেন ওনারা রুট লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত সকলকে সমভাবেই বিবেচনায় নেয়। আমি মনে করি যে গ্রাম্য স্তর থেকে
শহরের যে এই চাকচক্য, প্রতিটা স্তরকেই আমাদের এই সামাজিক অবস্থাটা যদি শিক্ষা ব্যবস্থা থেকে সামাজিক উন্নয়নের সকলটা পর্বই যদি প্রতি ধাপে ধাপে উপস্থাপন করা হয় এবং আমাদের কৃষি লেভেল থেকে ধরে শিক্ষা লেভেল থেকে ধরে যেইগুলো সব আমাদের বিভাগকে যেন আমরা তুলে আনি। আমরা এই বিষয়টি করছি। আপনাকে যেটি বলতে চাই, দর্শকদের উদ্দেশ্যে যেটি বলতে চাই, আমরা কিন্তু বাংলার সময় নামে দুটি বুলেটিন করে থাকি, সকাল 7টা এবং সন্ধ্যে 6টায়। সেখানে সারা বাংলাদেশের যে বিষয়গুলো রয়েছে সেগুলো তুলে আনার চেষ্টা করি। আমরা আজকে কথা বলছিলাম নরসিংদীর দর্শকদের সঙ্গে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদেরকে তাদের মতামত দিয়েছেন। এখন কথা বলবো নরসিংদী প্রতিনিধি, সময় সংবাদের যিনি প্রতিনিধি রয়েছেন আশিকুর রহমান পিয়াল, আমরা তার সঙ্গে কথা বলবো। আমরা জানার চেষ্টা করব আপনি যে সংবাদগুলো সংগ্রহ করে পাঠান এগুলো সম্প্রচার হওয়ার পর দর্শকদের অনুভূতি বা তাদের অভিমত, তাদের অভিব্যক্তি কি দেখতে পান? আসলে আমি একটু চলে যাই, যেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে যখন 24 ঘন্টা নিউজ চ্যানেল আসলে শুরু হয়, আসলে 24 ঘন্টা নিউজ বাংলাদেশে হবে এরকম আসলে ধারণা কিন্তু একটা সময় ছিল না। যেই পরিবর্তনটা আসলে তৈরি করেছে সেটা হচ্ছে আমাদের জু ভাই, তুষার ভাই এবং নিয়াজ ভাই, ওরাই কিন্তু এই 24 ঘন্টা নিউজ বাংলাদেশে প্রথম শুরু করে এবং এই সংবাদ মাধ্যমটা ছড়িয়ে পড়ে। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের সময় টেলিভিশনও একই, যাদের অভিভাবক আমাদের অভিভাবক, তাদের অভিভাবক কিন্তু আজকে সময় সংবাদে এখন সারা বাংলাদেশে এখন আমরা ধরিনি যে প্রথম পর্যায়ে আছে। এবং দেখা গেছে যে আমি যদি কোনো একটা নিউজ করতে যাই, ওই নিউজের ক্ষেত্রে সাধারণ মানুষরা বলে এই যে সময় টিভি আসছে, সময় টিভি আসছে, এরকম একটা। আমরা যে সরাসরি সংবাদ প্রচার করি এ নিয়ে জনগণের আগ্রহ কেমন দেখেন? জনগণের আগ্রহ অনেক, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে অনেক বড় ধরনের ঘটনাগুলো ঘটে নরসিংদীতে, যেটা হচ্ছে কি আমরা সরাসরি সম্প্রচার করতে পারি না অনেক সময়, যেটা হচ্ছে ঢাকা থেকে সাপোর্ট আনতে হয়। আমি চাইবো যে আমাদের কর্তৃপক্ষ অবশ্যই যেটা নতুন সাব ব্যুরো অফিস করেছে এইগুলাতে সরাসরি সম্প্রচার করার মতো ব্যবস্থা রাখবে, এবং যেটা বাংলার সময় যে সময়টা, এটা যেন আরোটা সময় যেন বাড়ানো হয়, এবং যে কোনো একটা দুপুরের সময় যদি দেখানো হয় তাহলে বাংলা সময়টা বাড়বে। আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম নরসিংদী প্রতিনিধি আশিকুর রহমান পিয়ালের সঙ্গে। বিকেল 4টার সংবাদে দেখা হচ্ছে নারায়ণগঞ্জের দর্শকের সঙ্গে থাকুন সময়। বন্যা ঢর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। দিবসটি উপলক্ষে সোমবার সকালে রাজধানীতে এক র্যালির আয়োজন করা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান ডক্টর নজিবুর রহমান। এ সময় চলচ্চিত্র ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চন, নুসরাত ইমরোজ তিশা এবং ফুটবলার কায়েস উপস্থিত ছিলেন। র্যালিটি এনবিআর কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। এদিকে ডিজিটাল কাস্টমস প্রোগ্রেসিভ এঙ্গেজমেন্ট এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামেও পালিত হচ্ছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। সকালে দিবসটি উপলক্ষে কাস্টমস হাউসের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র আজম নাসির উদ্দিন। এতে রাজস্ব বোর্ড ও কাস্টমস হাউসের কর্মকর্তা কর্মচারীরা ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন। পরে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয়। উন্নত সেবা দেয়া ও শুল্ক ফাঁকি রোধ করতে দেশের কাস্টমস হাউসগুলোকে ডিজিটাল করার কাজ শেষ হয়নি দীর্ঘ 2 দশকেও। ব্যবহারকারীদের মতে অটোমেশন ও ন্যাশনাল ডাটাবেস পূর্ণাঙ্গ না হওয়ায় আমদানি রফতানি বাণিজ্যের আড়ালে অর্থ পাচার ও হয়রানি কমেনি। এখন অধিকাংশ কাজ করতে হচ্ছে ম্যানুয়ালি। তবে এনবিআর চেয়ারম্যান বলছেন কাস্টম হাউসগুলোর অটোমেশন ও সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। কাস্টমসের কার্যক্রমকে ডিজিটাল করার অংশ হিসেবে বাণিজ্য সহায়তা ও শুল্ক ফাঁকি রোধে 1994 সালে এনবিআর পরীক্ষামূলকভাবে প্রথম চট্টগ্রাম কাস্টমস হাউসে অটোমেশনের প্রক্রিয়া শুরু করে। সর্বশেষ 2013 সালে চট্টগ্রাম কাস্টমস হাউস ও পর্যায়ক্রমে সব কাস্টমস হাউসে শুল্কায়নের অত্যাধুনিক সংস্করণ এসআইকুডা ওয়ার্ল্ড চালু করা হয়। ব্যবহারকারীদের অভিযোগ পুরো অটোমেশন না হওয়ায় অনলাইনে আমদানি রপ্তানি পণ্যের তথ্য দেওয়া গেলেও শুল্কায়ন সহ অধিকাংশ কাজই হচ্ছে ম্যানুয়ালি। এতে সময় বেশি লাগার পাশাপাশি হয়রানি শিকার হচ্ছেন সংশ্লিষ্টরা। পেপারস ওয়ার্কও কিন্তু এখনো ম্যানুয়ালি হচ্ছে, পুরোপুরি সেই সুবিধাটুকু পাচ্ছি না। সেই জায়গায় আমরা বলবো যে অতি দ্রুত সেগুলো অটোমেশনে নেওয়া আমাদের আমদানি রপ্তানিতে আরও দ্রুত হবে। এটা কোনো ম্যানুয়ালের আওতায় থেকে যাওয়ার কারণে এখানে যেভাবে দুর্নীতির একটা সুযোগ সৃষ্টি হয়েছে এবং থেকে যাচ্ছে, পাশাপাশি কিন্তু আমাদের যে কর্মসময়
কমানোর লক্ষ্যে এই ব্যাপক ব্যয় করে অটোমেশন প্রজেক্টটা করা হয়েছে, সেটা কিন্তু লক্ষ্যমাত্রা অর্জিত হয়। ন্যাশনাল ডাটাবেজ না হওয়ায় শুল্ক নির্ধারণে জটিলতা এবং বিরোধ বাড়ার কারণে সরকারি রাজস্ব অনাদায়ী থাকছে বলে জানালেন ব্যবসায়ীরা। ভ্যালু যে ব্যাপারটা সেটা যদি অ্যাড্রেস করা যেত তাহলে সিংহভাগ সমস্যারই সমাধান হয়ে যেতে পারত। ভ্যালুয়েশন কাস্টম ট্রেডিশনালি করতেছে, তারা যেটা ম্যাক্সিমাম ভ্যালু পায় সেটাকে নিয়ে রেফারেন্স হিসেবে রাখে। অ্যারোগেন্টলি পলিসি করে ফেলা হয়। পলিসিটা যে সমস্যা দেখা যায় তখন সমাধানের কিন্তু কোনো রাস্তা থাকে না। তবে এনবিআর চেয়ারম্যান বলছেন, ন্যাশনাল ডাটাবেজ তৈরির পাশাপাশি সব সংস্থাকে একই ব্যবস্থায় আনার প্রক্রিয়া চলছে। ন্যাশনাল সিঙ্গল উইন্ডো করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমরা যাবতীয় প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলছি। সকলের সমন্বিতভাবে আমরা যখন কাজ করতে পারবো তখন অচিরেই ন্যাশনাল সিঙ্গল উইন্ডো প্রবর্তিত হবে। জাতীয় রাজস্ব আয়ের 27% আসে আমদানি পণ্যের শুল্ক থেকে। সংশ্লিষ্টদের মতে দক্ষ কর্মকর্তা নিয়োগ ও কাস্টমস হাউসগুলো সম্পূর্ণ ডিজিটাল হলে কমবে হয়রানি, বাড়বে রাজস্ব আয়। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দফায় দফায় কমলেও দেশের বাজারে 1 টাকাও কমেনি গুরুত্বপূর্ণ এই পণ্যটির দাম। এতে সাধারণ ভোক্তা পর্যায়ের কোনো সুফলই মিলছে না। তবে কবে দাম কমবে এমন প্রশ্নে নীরব অবস্থানে থাকা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের দাবি, তেল আমদানিতে নতুন নীতিমালা হচ্ছে, যার সুফল মিলতে পারে চলতি বছরই। অন্যদিকে জ্বালানি বিশেষজ্ঞ সহ অর্থনীতিবিদরা বলছেন, আমদানি নীতিমালা চূড়ান্তকরণের পাশাপাশি জ্বালানি তেলের দাম কমালে ইতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগ সহ সব ক্ষেত্রে। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। কৃষিখাত থেকে শুরু করে শিল্পায়ন ও পরিবহন সহ প্রায় প্রত্যেকটি খাতে সবকিছুর আগে প্রয়োজন চালনা শক্তি বা জ্বালানির, যা কিনা সচল রাখে দেশের অর্থনীতির প্রবাহ। সম্প্রতি বিশ্ববাজারে চলছে জ্বালানি তেলের দরপতনের তুমুল নাটকীয়তা। গত এক যুগের মধ্যে তেলের দাম সর্বোচ্চ কমে ব্যারেল প্রতি $30 নিচে নেমে এলেও দেশের বাজারে আসেনি একটুও পরিবর্তন। তাই আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেলের দামের বিস্তর ব্যবধানে মিশ্র প্রতিক্রিয়া আছে ভোক্তা পর্যায়ে। যদি তেলের উপরে আপনার দামটা কমিয়ে দেয় তাহলে গ্যাসের উপর থেকে নির্ভরতা কমে যাবে। অনেক আগে এই ব্যাপারে উদ্যোগ নেওয়া দরকার ছিল, অথচ সরকার এই ব্যাপারে কোনো ভূমিকাই রাখছে না। এটা খুব দুঃখজনক এবং হতাশাব্যঞ্জক। পৃথিবীর সব জায়গায় যখন কমে গেছে, আমাদের দেশে কেন কমবে না? বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির মূল্য বিশ্লেষণে দেখা যায়, বিশ্ববাজারে দাম কমার পর প্রতি লিটার ডিজেলে 20 টাকা, কেরোসিনে 20 টাকা, পেট্রোলে 35 টাকা, অকটেনে 40 টাকা এবং ফার্নেস অয়েলে 15 টাকা পর্যন্ত লাভ হচ্ছে। কবে কমবে মূল্যবান এই পণ্যটির দাম, এমন প্রশ্নের উত্তর না দিয়ে তেল আমদানির নতুন নীতির কথা বলছে বিপিসি। এটা নিয়ে যা কিছুই সিদ্ধান্ত হোক না কেন, এটা সরকারের খুব উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ব্যাপার। এই বছর থেকে 50% তেল আমরা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আমরা আমদানি করব। অন্যদিকে জ্বালানি বিশ্লেষক ও অর্থনীতিবিদদের পর্যবেক্ষণ, শুধু আমদানি নীতি পরিবর্তন নয়, বিশ্ববাজারে দরপতনের এই পরিস্থিতির সুযোগ কাজে লাগানো গেলে বিনিয়োগ সহ বেড়ে যাবে জাতীয় আয়। ফার্নেস অয়েলের দামটা কমানো উচিত। কমালে হয় কি, বিদ্যুতের দাম কমাতে হতো। এখন ইনভেস্টমেন্ট কিন্তু ভেরি মাচ রিলেটেড টু ফুয়েল প্রাইস। একটা সাস্টেইনেবল ফুয়েল সাপ্লাই স্ট্রিম ডেভেলপ করার জন্য আমাদের একটা ডেফিনেটলি ওই ধরনের একটা ফর্মুলা থাকা উচিত। একটা কোন বেসিসে আমি এটা করব। 10% পরিমাণ যদি মূল্য নিম্ন পর্যায়ে সমন্বয় হয়, তাহলে জাতীয় আয় এর 0.2% জিডিপির ইতিবাচক অগ্রগতি হবে। সরকার যদি এই ধরনের ম্যানেজমেন্টগুলোতে দৃঢ়ভাবে তার অবস্থান নেন, তাহলে পরিবহন ব্যয় কমিয়ে আনা সম্ভব হতে পারে এবং কৃষক পর্যায়ে উৎপাদিত ব্যয় কম হলে সেই সুবিধাটি ভোক্তা পর্যায়ে পৌঁছে দেওয়া সম্ভব হতে। তাদের মতে শুধু দাম কমালেই হবে না, প্রান্তিক ভোক্তাদের সুযোগ নিশ্চিত করতেও সরকারকে নিতে হবে কার্যকর পদক্ষেপ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এবার মান না বাড়লেও আবারও বাড়ছে রেলের ভাড়া। এরই মধ্যে রেলমন্ত্রী স্বাক্ষরিত ভাড়া বাড়ানো সংক্রান্ত চূড়ান্ত পত্র পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। মন্ত্রিসভায় অনুমোদন পেলেই কার্যকর করা হবে এই বাড়তি ভাড়া। তবে সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ রেলের যাত্রীরা। 2012 সালে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত রেল বিমুখ করবে যাত্রীদের, এমনটাই বলছে পরিবেশ বাঁচাও আন্দোলন পবা। তবে রেলমন্ত্রী মনে করেন, এই ভাড়া বাড়ানো হলে যাত্রীদের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না। বিস্তারিত জানাচ্ছেন সেলিয়া সুলতানা। 2012 সালে পরিচালন ব্যয় বৃদ্ধির কারণ দেখানোর পাশাপাশি ভাড়া যুগোপযোগীকরণের কথা বলে 50 থেকে 110% পর্যন্ত বাড়ানো হয় রেলের ভাড়া। বিশ্ববাজারে তেলের দাম কমা সত্ত্বেও আবারও লোকসানের কথা বলে 7.8% ভাড়া বৃদ্ধির প্রস্তাব করেছে রেল মন্ত্রণালয়। যাত্রীরা বলছেন, এই বাড়তি ভাড়ার বোঝা চাপবে তাদেরই ঘাড়ে। তাতে যত টিকিট তাতে 10 গুণ মানুষ বেশি আছে
ট্রেনে তার লস কিভাবে? সরকার আমাদের উপর দিয়ে ট্যাক্স বিভিন্ন তুলছে, কিন্তু এটা ঠিক না। আমাদের দেশে মানুষের সেবার জন্য কোনো সেকশন নেই, ওরা ইচ্ছা মতন মানুষকে শোষণ করে। কমে পয়সার জন্য ট্রেনে, আর বাসে গেলে বেশি পয়সা যাতে। রেল কর্তৃপক্ষের হিসেব মতে 2010 সালে রেলের লোকসান ছিল 758 কোটি টাকা। 2012 সালে ভাড়া বাড়ানোর পরও 2014 সালে তা বেড়ে দাঁড়ায় 803 কোটি টাকা। যাত্রী পরিবহন 2011-12 ও 12-13 অর্থ বছরে কমেছে 36 লক্ষ। 2011 ও 14 সালের ব্যবধানে পণ্য পরিবহন কমেছে 1,81,000 টন। এছাড়া সেবার মান, রেলের পরিবেশ ও শিডিউল বিপর্যয়ের সমস্যারও মোটা দাগে পরিবর্তন ঘটেনি গত কয়েক বছরে। ভাড়া বৃদ্ধি করে কোনো সময়ই ব্রেক ইভেনে আসাটা ডিফিকাল্ট। পরিকল্পনা মাফিক এটাকে আগায় নিতে হবে, রাস্তার সাথে সংযোগটা আরো বাড়াইতে হবে, অন্যদিকে নৌপথের সাথে বাড়াইতে হবে। রোলিং স্টকগুলোর ইউজ খুব কম হয়, ওয়ার্কশপগুলোকে যদি ভালোভাবে চালু করা যায় তাহলে অনেক বগি ইঞ্জিন কিন্তু আমরা কম দামে এখানে তৈরি করতে পারি। তবে এই ভাড়া আদায়ে যাত্রীদের সমস্যা হবে না বলে মনে করেন রেলপথ মন্ত্রী। 7.8% বাড়ানোর একটা চিন্তা ভাবনা আছে, এতে নিম্ন পর্যায়ের যাত্রী যারা তারা মোটেই এফেক্ট হবেন না। ভাড়া বৃদ্ধি করার মূল লক্ষ্য হইল যাত্রী সেবার মান বৃদ্ধি করা এবং রেলের যে ক্ষতি হয় বছর বছর, ক্ষতির পরিমাণ কমিয়ে আনা। এদিকে যাত্রীরা বলছেন, যাত্রীদের উপর বাড়তি ভাড়া না চাপিয়ে বরং রেলপথকে আরো বেশি নিরাপদ, সেবার মান বৃদ্ধি এবং যাতায়াতের উপযোগী করে যাত্রীদের আরো আকৃষ্ট করার দিকে নজর দেওয়া প্রয়োজন রেল মন্ত্রণালয়ের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকা থেকে উদ্ধার করা 3টি সিন্দুকের মধ্যে একটি থেকে 250টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্য একটি সিন্দুক থেকে নগদ 60 লাখ টাকা উদ্ধার করা হলেও আরেকটিতে কিছু পাওয়া যায়নি। পাচারের উদ্দেশ্যে এই স্বর্ণের বারগুলো আনা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ, তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। যার বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকায় অবস্থিত বাহার মার্কেটে অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশের একটি দল। মার্কেটের 6ষ্ঠ তলায় অবস্থিত কয়েকটি কক্ষে তল্লাশি চালায় তারা। এ সময় 3টি সিন্দুক উদ্ধার করা হলেও তা ভাঙা সম্ভব হচ্ছিল না। পরে নগরীর কোতোয়ালি থানায় নিয়ে আসা হয় সিন্দুক 3টি, আর সেখানে দীর্ঘক্ষণ চেষ্টার পর সিন্দুক 3টি ভাঙা হলে একটি থেকে একে একে বেরিয়ে আসতে থাকে স্বর্ণের বার। এছাড়া আর একটি থেকে নগদ 60 লাখ টাকা উদ্ধার করা হলেও অন্যটি থেকে কিছু পাওয়া যায়নি। ডিজিএফ এর সদস্যদের কাছে মূল তথ্যটা ছিল, এর ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ, মহানগর পুলিশ এই অভিযানে সহায়তা করে। আপনারা দেখেছেন যে আমরা মার্কেটের 6 তলা একটা পরিত্যক্ত বাজার রুমে আমরা দুইটা এবং একটা সর্বমোট 3টা সিন্দুক আমরা জব্দ করি। অবৈধ ব্যবসার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো আনা হয়েছে বলে মনে করেন রিয়াজউদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির এই সাধারণ সম্পাদক। অসাধু ব্যবসায়ীরা অনেক সময় নানা কৌশলে তারা ভাড়া নিয়ে থাকে। আমরা ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে কোনো ধরনের অসাধু ব্যবসায়ীকে এখানে প্রশ্রয় দিতে ইচ্ছুক নয়। রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা যথাযথভাবে যদি ওখানে আইন প্রয়োগ করে সেক্ষেত্রে আমরা সহযোগিতা করি। পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো আনা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। যেটা পাচারের জন্য আনা হয়েছে, একটা রুম থেকে এটা মনিটর করা হচ্ছিল, সেই রুমটা আমরা খুঁজে পেয়েছি এবং এখানে কিছু ডকুমেন্ট পেয়েছি, আমরা সেগুলো যাচাই বাছাই করছি এবং এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। তবে এই ঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক করতে পারেনি পুলিশ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় 33 কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস বিভাগ। গতরাতে বিমানবন্দরে সংবাদ সম্মেলনে জানানো হয়, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা মালিন্দো এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়েছে। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, রাত 9টায় ছেড়ে আসা ওই বিমানটিতে অবৈধ স্বর্ণ আসতে পারে এমন তথ্যের ভিত্তিতে আগে থেকেই বেশ তৎপর ছিলেন তারা। রাত 11টার দিকে শাহজালাল বিমানবন্দরে বিমানটি এসে পৌঁছলে তল্লাশি চালানো হয়। এ সময় 4টি সিটে সুকৌশলে লুকায়িত স্কচটেপে মোড়ানো অবস্থায় 280টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বর্তমান বাজার মূল্য প্রায় 16.5 কোটি টাকা। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 26তম দিন আজ, আর এই মুহূর্তে রাজধানীর শেরে বাংলা নগরের মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। বিস্তারিত জানতে সরাসরি চলে আছে তার কাছে। কামরুল, 26তম দিন সকালবেলায় আমরা যেমনটা দেখেছি মেলার শুরুর দিকে, অর্থাৎ মাসের প্রথম দিকে যেমনটা আমরা দেখেছিলাম যে দুপুরের দিকে বা দুপুর পরে যে ভিড় বা দর্শনার্থী সমাগম ঘটে, সেই সমাগমটা কিন্তু আমরা আজকে এখনই দেখেছি সেরকম ভিড় দেখেছি, দর্শনার্থী আসছে এবং আমরা কিন্তু প্রতিদিনের মতো যে বিক্রি টিক্রি শুরু হয়, যে কেনাকাটা শুরু হয়, সেটা সেই কেনাকাটাটা কিন্তু
সেই কেনাকাটা কিন্তু আজকে মোটামুটিভাবে শুরু হয়েছে এবং আমরা যে ক্রোকারিজের দোকান থেকে শুরু করে যে এই যে আজকে কিন্তু আমরা একটু বেশি দেখছি যে হাওয়াই চপ্পলের যে দোকান, সেই দোকানে কিন্তু একটু ভিড় দেখতে পাচ্ছি। তো আমরা ওখানে কিন্তু বেশ ভিড়, অর্থাৎ আমরা প্রথম থেকেই যেমনটা দেখছিলাম যে যারা সকালের দিকে আসে তারা কিন্তু বেশিরভাগ আসে মেয়ে অর্থাৎ গৃহস্থলী কাজের সাথে যুক্ত যারা, তারা এই যে ক্রোকারি যে কেনার সাথে সাথে কিন্তু তারা যে তাদের যে সাজসজ্জার যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু কিনে থাকেন। এবং এখানে কিন্তু যে মেলার শেষের দিকে যেমনটা বিক্রেতারা বলছিলেন যে মেলার শেষের দিকে আরও বিক্রি বাড়বে এবং সেই বিক্রি বাড়ার সাথে সাথে কিন্তু তারা বিভিন্ন ধরনের অফার দেবেন এবং সেই অফার দেখে যে দর্শনার্থীরা আরও কিনবেন সেই জায়গাটা কিন্তু এখন মোটামুটি সৃষ্টি হয়েছে। অর্থাৎ বিক্রি টিক্রি কিন্তু বিক্রেতারা বলছেন যে জমে গেছে, তবে তাদের প্রত্যাশা কিন্তু আরেকটু বেশি। তারা মাঝে মাঝে কিন্তু বলে থাকেন যে যে পরিমাণ দর্শনার্থী তাদের দোকানে আসেন, স্টলে আসেন এবং পণ্য দেখেন, সেই হিসেবে কিন্তু বিক্রি তাদের আরও বেশি হবে, এরকম একটা প্রত্যাশা কিন্তু তাদের আছে। তো এই যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 26তম দিনে এই ছিল সর্বশেষ, পরবর্তীতে আমরা আরও জানিয়ে দেব। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 26তম দিনের খবরাখবর জানাতে রাজধানীর শেরেবাংলা নগরের মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। যাচ্ছি পরের প্রসঙ্গে। দেশে যাত্রা শুরু করেছে কানাডার জনপ্রিয় কফি ব্র্যান্ড সেকেন্ড কাপ কফি। সোমবার রাজধানীর বনানীতে এই কফি চেইন শপটির একটি আউটলেটের উদ্বোধন করা হয়। কানাডিয়ান হাইকমিশনার বেনিয়ট পেরিম লারামি এর উদ্বোধন করেন। এই সময় জানানো হয়, সেকেন্ড কাপ কফির এই আউটলেটে রিডিং কর্নার, ফ্রি স্পেস ও ফ্রি ওয়াইফাই সুবিধা পাবেন আগতরা। এছাড়া শিগগিরই ধানমন্ডি, উত্তরা এবং গুলশানে আরও আউটলেট চালু করা হবে। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। গবেষণা, উদ্ভাবন, উন্নয়ন ও প্রযুক্তি বান্ধব প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্য দিয়ে বিশ্ব অর্থনীতিতে স্বকীয় অবস্থান তৈরি করে নিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। 2016 সালের জন্য নতুন উদ্ভাবনের দিক দিয়ে শ্রেষ্ঠ দেশ হিসেবে দক্ষিণ কোরিয়া দখলে নিয়েছে প্রথম স্থানটি। শীর্ষ 5-এ এর পরের অবস্থানে রয়েছে জার্মানি, সুইডেন, জাপান এবং সুইজারল্যান্ড। সম্প্রতি ব্লুমবার্গের একটি গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ক্ষুদ্র অভ্যন্তরীণ বাজার, দুর্বল উৎপাদন খাত এবং সম্পদ নিয়ে 1960 সালে স্বল্প পরিসরে শিল্পায়নের দিকে অগ্রসর হয়েছিল দক্ষিণ কোরিয়া। শ্রমিকদের মাথাপিছু আয় ছিল মাত্র $82। 1964 সালে সর্বপ্রথম গবেষণা ও উন্নয়ন খাতে $5 লাখ বিনিয়োগ করে দেশটি। সে সময় দেশটিতে মাত্র 5000 বিজ্ঞানী ও গবেষক ছিলেন। শিল্পায়নের জন্য উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করলেও সেজন্য নির্ভর করতে হতো বিদেশি সহায়তার উপর। এরপর 1982 সালে দেশীয় অর্থায়নে গবেষণা ও উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করে দেশটি। 2005 সালে এসে এ খাতের উন্নয়নে অভ্যন্তরীণ অর্থায়ন বেড়ে যায় কয়েক গুণ। সেই সাথে তাল মিলিয়ে বাড়তে থাকে প্রযুক্তি প্রতিষ্ঠান আর উদ্ভাবনের হার। আর এই অগ্রযাত্রায় ধীরে ধীরে উন্নয়নের পথিকৃৎ হিসেবে বিশ্বে পরিচিতি দেয় দক্ষিণ কোরিয়াকে। স্বকীয় উদ্ভাবনের দিক দিয়ে চলতি বছর বিশ্বে প্রথম স্থানটি এখন চলে গেছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার দখলে। শুধু তাই নয়, গবেষণা, স্বকীয় উদ্ভাবন এবং প্রযুক্তির উন্নত ব্যবহারের দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে এই দেশটি। যোগ্যতা থাকা সত্ত্বেও সিলিকন ভ্যালিতে নিজস্ব মতাদর্শে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা বেশ কঠিন, কিন্তু সেই অসম্ভবকেও সম্ভব করে তুলেছে দক্ষিণ কোরিয়া। বিশ্বের যে কোনো দেশের টেক পণ্যের সাথে তাই তুলনা চলে দক্ষিণ কোরিয়ার টেক পণ্যের। 200টি দেশের অর্থনীতি নিয়ে জরিপ করা এ তালিকায় শীর্ষ 10টি দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া, জার্মানি, সুইডেন, জাপান, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও ফ্রান্স। সিলিকন ভ্যালির কল্যাণে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র এ তালিকায় 8ম অবস্থানে রয়েছে। আর বরাবরের মতো উদ্ভাবনের চেয়ে নকলে আগ্রহী হওয়ায় চীন রয়েছে 21তম অবস্থানে। 45তম অবস্থানে রয়েছে ভারত। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা পূরণ এবং নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ভারতকে সহায়তা দেবে ফ্রান্স। সম্প্রতি ভারতে অনুষ্ঠিত একটি ব্যবসায়িক সম্মেলনে অংশ নিয়ে এমন ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। এ সময় তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ভারতের অনেক প্রতিষ্ঠান এখন কাজ করছেন, তাই উদ্ভাবন, উন্নয়ন এবং প্রকল্প বাস্তবায়নের কাজে ভারতকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে। সেমিনারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, আগামী 15 বছরে কার্বন নিঃসরণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনবে ভারত। দুদেশের মধ্যে 16টি ব্যবসা বিষয়ক চুক্তি স্বাক্ষর হয় এই সেমিনারে। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় রাশিয়ায় কমে গেছে বিলাসবহুল পণ্যের কেনাবেচা, ফলে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। আর রুবলের মান কমে যাওয়ায় দেশের পরিবর্তে ইউরোপ থেকে শৌখিন পণ্য কেনার পরিকল্পনা করছেন রুশ ধনীরা।
স্টোলেশনিকভ পিরেউলুক মস্কোর অন্যতম ব্যস্ত শপিং এলাকার একটি এটি। শহরের বিলাসবহুল পণ্যের দোকানগুলো গড়ে উঠেছে এখানেই, তাই রাশিয়ার শীর্ষ ধনীদের আনাগোনায় মুখর থাকতো এই এলাকা। কিন্তু সময় বদলেছে। পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা, জ্বালানি তেলের দরপতনে মুদ্রার মান কমা ও মূল্যস্ফীতি বাড়ায় বদলে গেছে রুশদের জীবনযাত্রার ধারা। আর তার প্রভাব যে ধনীদের উপরও পড়েছে সে কথা তো বলাই যায়, কারণ তারাও এখন শৌখিন পণ্য কেনার প্রতি আগ্রহ হারিয়েছেন। তাই ব্যবসায় দেখা দিয়েছে মন্দাভাব। Now we feel some economical problem and our customers feel the same situation because ruble is incredible now and they prefer now to keep the money. They not ready to spend a lot like in last year or 2 years and 5 years before. ক্রেতা ধরে রাখতে অভিজাত ব্র্যান্ডগুলো বাধ্য হয়ে মূল্য ছাড়ের প্রতিযোগিতায় নেমেছে, কিন্তু ক্রেতারা বসে আছেন অবস্থা স্বাভাবিক হওয়ার আশায়। অনেকে আবার কিছুটা কম দামে পণ্য কিনতে ইউরোপ জুড়ে যাওয়ার পরিকল্পনা করছেন। আমার মনে হয় গ্রীষ্মের শুরুতেই রুবেলের মান শক্তিশালী হবে। যদি তা না হয় তাহলে আমরা ইউরোপ থেকেই শপিং সারবো, সেখানে অন্তত ট্যাক্স ফ্রি কেনাকাটা সম্ভব। গত বছর রুশ অর্থনীতি সংকুচিত হয়েছে প্রায় 4%। এমন অবস্থায় কেউ কেউ বিকল্প চিন্তাও করছেন, বিশেষ করে যে মার্কিনীদের জন্য আজ তাদের ভুগতে হচ্ছে। তাদের পণ্য না কিনে অনেকে আবার দেশে উৎপাদিত পণ্যের দিকেই ঝুঁকছেন। এই সংকট আমাদের মাথায় চেপে বসেছে, কারণ আমরা রাশিয়ান এবং রুবেল আমাদের মুদ্রা, কিন্তু যেহেতু আমরা রুবেলে বেতন পাই তাই আমরা রুবেলেই খরচ করি। তাহলে কেন আমরা নিজেদের পণ্য না কিনে বিদেশি পণ্য কিনবো? দেখুন, এটা সাময়িক সমস্যা, শিগগিরই সব ঠিক হয়ে যাবে। গত 18 মাসে ডলারের বিপরীতে রুবেলের মান কমেছে প্রায় 60%। তাছাড়া জ্বালানির দরপতনের কারণেও ভুগতে হচ্ছে রাশিয়ানদের। কিন্তু তবু কোনো ইস্যুতেই যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা বিশ্বকে ছাড় দিতে নারাজ রাশিয়া। নাজিয়া শাকুর, সময় সংবাদ। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। আন্তর্জাতিক কাস্টম দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি, 2 দশকেও শেষ হয়নি কাস্টম হাউসগুলোকে ডিজিটাল করার উদ্যোগ। বিশ্বে জ্বালানি তেলের অব্যাহত দরপতনের প্রভাব নেই দেশের বাজারে। নতুন আমদানি নীতিমালা হচ্ছে সুফল মিলতে পারে চলতি বছরেই, দাবি বিপিসির। সেবার মান না বাড়ালেও আবারও বাড়ছে রেলের ভাড়া। সরকারের এমন সিদ্ধান্তে যাত্রীরা ক্ষুব্ধ হলেও রেলমন্ত্রী বলছেন তেমন প্রভাব পড়বে না। এবং চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারে উদ্ধার হওয়া 3 সিন্দুক থেকে 250টি স্বর্ণের বার ও 60 লাখ টাকা জব্দ। শাহজালাল বিমানবন্দরে ধরা পড়ল 33 কেজি স্বর্ণ। দর্শক, এই ছিল এ সময় বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গেই থাকুন সময়।